অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিক সামলে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা। ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অবধি এসে পৌঁছয়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তোফাজ্জলের অন্তর এ পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তোফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা, আমি দুঃখিত। পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি। ওখানে সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ তখন। সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তোফাজ্জল শেষ দেখে একটু ঘুরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গিয়েছে। ফারদিন, মশকারি করার সময় না এখন। তোফাজ্জল থেমে আবার বললেন, তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না? আমি ভেবে পাচ্ছি না তোমরা কোথা দিয়ে এভাবে কিভাবে কথার খেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলে অনেক দুঃখিত চাচা। পুরো সিদ্ধান্ত আমার। আব্বার এতে দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়। আমি এয়ারপোর্টে যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। তোফাজ্জল আর শুনলেন না। ওনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছিল। ও এবার নিজের শেষ চালটা চালালো। তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, ছেলে আসবে না? তোফাজ্জল রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেইমানি করেছে ওরা আমার সঙ্গে। ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। ধ্রুব বলল, আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ আকদ। এভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে। তোফাজ্জল উঠে দাঁড়ালেন। লুঙ্গি সামলে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। চারদিকে গুঞ্জন কানাঘুষা। তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। কিন্তু চারপাশের গ্রামবাসীরা খোঁচা কথা তার মুখ আরও ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেলল, বড় গলায় সবাইকে জানালেন বিয়ে হবে, আর এখন জামাই না করে দিয়েছে। তোফাজ্জল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমান তার মুখে লাল হয়ে উঠেছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ভেতরে চলে গেলেন। ক্ষোভের খবর ফাহিমার কানে পৌঁছতেই ফাহিমা দ্রুত শোবার ঘরে স্বামীর কাছে আসলেন। তোফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। তোফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না, পাত্রের অভাব নেই দেশে। আমরা অদিতিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দিব। তোফাজ্জল জবাবে বললেন, কিন্তু সমান যা যাওয়া তা আজকে চলে গেল ফাহিমা। সবাই জানে আজ আকদ, অথচ আজ সবাই যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কিভাবে মানা করতে পারলো? আগেই বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতাম। ফাহিমা হঠাৎ কিছু একটা মনে পড়ে উনি তোফাজ্জলের মুখে রাগী ভাবের দিকে চেয়ে দোনামনা করে বলেন, আমার কাছে ভালো পাত্র আছে, আপনি সাহস দিলে বলতে পারি। তোফাজ্জল তখন গা ছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন। ধ্রুবকে কেমন লাগে আপনার? তোফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বলেন, কোন ধ্রুব? আমাদের মেহমান। ফাহিমা বললেন, হ্যাঁ, ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চাই। আমাদের অদিতির সঙ্গে ওকে মানাবেও ভালো। একটু ভেবে দেখুন না। তোফাজ্জল শুনলেন। এরপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি। ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে, মতামত দিলেন। একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনেই, বরিশালে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, লম্বা, উঁচু। একে ওকে কোনো দিক থেকে খারাপ মনে হয়েছে আপনার? তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন নিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তোফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, ধ্রুব ইয়ামিন সম্পর্কে খোঁজ নাও তো। এত রাতেও তোফাজ্জল ফোনে কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময় ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার উপর বসেছিল। ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গিলে ভ্রুকুসকে জিজ্ঞেস করলেন,
ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন। না, ফারদিন পর্তুগাল চলে গেছে আজ। অদিতির মনটায় আচমকা এই খবরে দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপরে ইফাস বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রুকুচকে ইফাসকে দেখছে, মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন, গ্রামবাসীর কাছে কি জবাব দিবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠিয়ে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়নাগাটি খুলে ফেলবো? আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন। মেহমানরা আছে বাইরে, আরও কিছু সময় পরে থাক। অদিতি অবাক হলো। মায়ের মুখ চোখ সুবিধার লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবুও অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে। ও সেভাবেই গয়না শাড়ি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন। উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোক গিলে ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন। খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন। পেছন ঘুরে গুরু গম্ভীর গলায় এইটুকু বললেন স্রেফ। গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্তৃত হয়ে বললেন। কি খবর পেলেন? আগে সেটা তো বলুন। ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাসকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে ভাব গম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজে এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে। আমার মেয়ের ইচ্ছে আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইলেন। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্কে বসে পড়ল। ওর চোখে জল জমে গিয়েছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ভ্রুকুচকে আছে, এখনও ওর এইসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানেরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল। তখনও ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে ওর শার্ট খুলতে খুলতে বলল, কি রে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল। ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধা লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই বেটা ওই বেটা কি তোর অ্যাক্টিং ধরে ফেললো নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না, আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইমন এবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতো এই ক্রিমিনাল মাইন্ডের, জমবে ভালো তোদের। ধ্রুব ভ্রু কুচকাল, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল। হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে কি করব এখন। ইমন গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা, অ্যান্ড ওনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল। বাট আমার সেটা মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর। এটা তো মাত্র রোজ নাম্বার 1 দিলি, বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম কর, ঘুমা। তারপর আবার ইমন জিহ্বা কামড়ে বলল, ও সবে মাত্র 10টা বাজে, তুই তো আবার রাত 4টা না বাজালে ঘুমাস না। আচ্ছা বাই তাহলে।
ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের ওপর রেখে বিছানায় বসলো। দুহাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকলো। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে, মাসে 34,000 টাকা স্যালারি, ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবার। অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমোতে পারলেন না, শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা প্রতিশোধ পরায়ণতার নজর তার পরিবারের উপরে পড়েছে, তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেয়া। গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন সে আধা ঘন্টার ভেতরে দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, যেন ও পূর্ব থেকেই জানতো সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষে প্রহরে সিদ্ধান্ত নিলেন তিনি ধ্রুবর সঙ্গে কথা বলবেন, অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্য মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে, পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন, ইফাজের সঙ্গেও টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারাদিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন। তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকেদের সঙ্গে ব্যবহার, সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অতিথির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে ওনার পাশে এসে দাঁড়ালেন। ওনার দ্বিধা দূর করার জন্য বললেন, এত কি ভাবছেন, বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্কভাবে বললেন, ধ্রুবকে আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি ফাহিমা তার কথা থামিয়ে বললেন, অমন কিছুই না, আপনি যান, কথা বলুন, আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার উপর লাফিয়ে পড়ল। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি, উঠ বিছানা থেকে। ইফাজ ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল। কি খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল। আগে চকলেট দাও তারপর বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধহয় আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগে এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ার নামে খবর আছে গো, খবর আছে। অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতে ও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিলে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল। তারপর ও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাত থামিয়ে দিয়ে ওর পাশে বসলো। কম্পিত গলায় বলল, কি খবর বল আমায়। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধ্রুব ভাইয়ার সঙ্গে। আমি শুনেছি মার আব্বা কথা বলছে, ধ্রুব ভাইয়ার কাছে তোমার নাম প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহ যেন এই কথা শুনে মুহূর্তে কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। অদিতি থম হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইয়াকে আমার হেব্বি লাগে। তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকবো, আর আর একাকী ডাকতে হবে না। অদিতি ভ্রু কুচকালো, কাপা গলায় বলল, একাকি দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে ওনার ক্যামেরা দিয়ে সত্য দিয়েছেন যেন আমি তাকে
একা পেলে দুলাভাই বলেই ডাকি, আর কাউকে যেন দুলাভাই না ডাকি। অদিতি ভ্রু কুঁচকে চেয়ে রইল ইফাজের দিকে, পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে উত্তর দিল। হ্যাঁ, সঙ্গে ফিল্ম দিয়েছেন এতগুলো। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেল। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনছে এগুলো? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে দিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা। হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকলো সেদিনের বিচারে সেই ছেলেটা। নাম সুমন। উঠোনের সামনে থেকে ডাকলো, চাচা আছেন বাড়িতে? তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুঁচকালেন। সদর গেটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ঢেকে ঘরের ভিতরে ঢুকে গেলেন। সুমনের হাতে ব্যাগ। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলের। তোফাজ্জল ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিচারে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা, তবে যাওয়ার আগে কিছু জানিয়ে যেতে চাই। তোফাজ্জল বললেন। পরে জানিও, আমি ব্যস্ত এখন। তোফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন তার আগেই সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনকে জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তোফাজ্জল থেমে গেলেন মুহূর্তেই, ভ্রু কুঁচকালেন। সুমনের দিকে ফিরে বললেন। মানে? সুমন তোফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসল। মুখ এগিয়ে আনলো ওনার দিকে। হাসি ঠোঁটিয়ে ঝুলিয়ে রেখেই বলল, এই যে আপনি ধ্রুব ইয়ামিন নামক একজন বরিশালের লোক নিজের ঘরে জায়গা দিয়েছেন। সে আসলে ঢাকার মন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্র ছেলে। গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপন ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজেরই বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে না তার সঙ্গে? তার কি গ্যারান্টি? অদিতি ওদের কথা শুনতে পারছে না, তবুও ওর মন কেন যেন কু ডাকছে। ওর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানালা থেকে সরে দাঁড়ালো। আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তোফাজ্জল রেগে তাকালেন সুমনের দিকে, বললেন, আমার সঙ্গে বেয়াদবি আমি বরখাস্ত করব না সুমন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি, ধ্রুব ভালো ছেলে। সুমন হাসলো কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তোফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তোফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে, আরেক ছবিতে ধ্রুব ওই মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তোফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আটকে উঠে মুখে হাত চেপে সরে গেল দুকদম। এটা তো ওর ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথার দিকে। কি হচ্ছে সামনে ও এসব আন্দাজ করতে পারছে এক্ষুনি। অদিতি শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব কোথায় এই মুহূর্তে? তোফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলো দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব বাইরে বেরো। ধ্রুব রোমে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জলের হাঁকডাক শুনে ও দ্রুত ফোন কেটে ভদ্র ছেলের মতো শার্ট ঠিকঠাক করে বেরিয়ে এলো বাইরে। তোফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন। শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? ধ্রুব থমকালো। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তোফাজ্জল রেগে বললেন, কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতির হতভম্ব ভয়ার্ত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে চেয়ে শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তোফাজ্জলের দিকে তাকালো। কণ্ঠটা বোধহয় একটু কাঁপলো। ও বলল, আমি ঢাকায় থাকি। তোফাজ্জল এবার যেন রেগে ফেটে পড়লেন, বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাপের বজ্জাত উগ্র একটা ছেলে এই গ্রামে ফষ্টিনষ্টি করার জন্য এসেছো? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? ধ্রুব রাগলো ভেতরে ভেতরে। আজ অব্দি কেউ ওর সঙ্গে এতটা গলা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি। ধ্রুব দেয়নি কাউকে সেই সাহসটুকু, অথচ তোফাজ্জল ওকে যা তা গলায় বলে যাচ্ছেন। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নই আঙ্কেল।
আমার মিথ্যে বলার কারণ ছিল। আপনি শান্ত হন, আমি এক্সপ্লেইন করব আপনাকে। তোফাজ্জল শুনলেনই না ধ্রুব কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি এসব? বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও আহাম্মকের মতো দ্রুত মাথা তুলে দূরে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ টলমলে। অদিতি জানে এখানে কেটে ফেলে দিলেও ওই মেয়েটা যে অদিতি সেটা সে স্বীকার করবে না, বরং নিজের ঘাড়ে নেবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতি সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে ফেললো, মাথাটা নামিয়ে ফেললো, উত্তর দিল না কিছু। তোফাজ্জল বলেন, উত্তর দাও। আমার গ্রামে আমারই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন, তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিয়ে এবার বলেন, ধ্রুব, তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকালো, মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, বলল, আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিচ্ছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্ক নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন, হেসে তাচ্ছিল্য করে বললেন, বুঝতে পারছি এ কেমন ভালোবাসা। এই মেয়ের বাপের জন্য আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে দোষটা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজের রাগ একটুও সামলাতে পারল না, আঙুল দিয়ে চেঁচিয়ে উঠল, এনাফ আঙ্কেল। আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছে বলুন। ওকে নয়, ওকে একদম নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কি বলছেন উনি নিজেও জানেন না। মূলত উনি আহত হয়েছেন, ওনার গৌরব আজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালো ভাবেন, ওনার বিচার কখনো ভুল হয় না, সেটাই জানতেন উনি এতদিন। আজ ওনার চোখের বিচার নস্যাৎ প্রমাণিত হয়েছে। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে। যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকেও ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করল শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে। শুধু অদিতির বাবা বলেই ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল। আপনি রাগের মেজাজে আছেন, আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাফ সাফ জানিয়ে বলেন, তুমি আজকে গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। তোমার ব্যাগপত্র গোছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো। অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো, দু কদম বলল, আঙ্কেল আমি এক্সপ্লেইন করব সব, প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করে, কাউকে অনুরোধ করে কিভাবে শিখেনি, আজ অদিতির জন্য কারোর সামনে মাথা নত করল। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বলল না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধ বোধে অদিতির গা জ্বলে উঠল যেন। ও মাথা নাড়িয়ে টলমল চোখে চেয়ে বিড়বিড় করতে লাগলো, চলে যান ধ্রুব, চলে যান। আর কত আমার অপমান সইবেন? ধ্রুব অদিতির বারণ শুনল না, ওর দিকে তাকালো না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে সে কাতর গলায় বলল, আই বেগ ইউ আঙ্কেল, জাস্ট 2 মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন। ধ্রুবর দিকে আর একবারের জন্য তাকালেন না। পেছন ফিরে শান্ত গলায় স্রেফ বললেন, তোমার কাছে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামে কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকেই দরজায় খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়েছিল। বাবা আসতে দেখেই ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকে ও জানালার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে, কান্নায় ভেসে যাচ্ছে ওর দু চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ড্রাইভ, অদিতির বিয়ের কথা থেকে এখন এইসব। এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ উত্তপ্ত, রাগে মাথার ভেতরটা ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিশ্রী হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অবধি নাড়িয়ে ফেলল। ধ্রুব চোখ নামিয়ে ফেলল। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জলে গেল। অদিতিও বোধহয় আর ধ্রুবর পাওয়া হলো না।
সেদিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্য অদিতির সঙ্গে দেখা করতে পারল না। অদিতির কান্না ভেজা মুখ দেখেই ফিরে যেতে হলো ওকে খালি হাতে। বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস শারীরিকভাবে ভাঙাচোরা, লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগেই, কিন্তু তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। দুটো সিটের টিকিট কিনেছে, ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত দপদপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতেও দ্বিধা করবে না ধ্রুব, এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে উঠিয়ে বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতেই ধ্রুবর ভেতর থেকে বড় এক দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানালার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, You made Dhruv Yamin a big loser, Aditi. Now you should celebrate, right? Celebrate because Dhruv এখন থেকে তোমার কেউ না. He is no one, just a loser. বাস অনেকটা পথ পেরোতেই ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকালের দিকে হুট করে কল কেটে দেয় ইমন বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছেই। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরল। ওপাশে ইমন কল ধরতেই চেঁচিয়ে উঠল, ওই কল ধরিস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের ওসব ফাজলামো কানে না তুলে উল্টো ইমনের উপরেই চেঁচিয়ে উঠল, আগে তুই আমারে আনসার দে, সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল। ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে এই সুমনটা আবার কে? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলে। আজকের সকালের পুরো ঘটনার শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামের একটা লোক, আমাকে জানেও না ভালোভাবে। হি টার্নস আউট টু এ স্পাই। ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামল। রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকিটা বলতেও পারছে না। ইমন ভ্রু কুঁচকাল, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশ শ্বাস ফেলে চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাঁক করা ছবি আছে ওর কাছে। অ্যান্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতিরই বাবার সামনে। পুরো প্ল্যান রুইন করে ফেলেছে ব্লাডি। আমি ওকে খুন করে ফেলবো। ইমন, ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, হোয়াট? ছবিগুলো ওই পোলাপ পেলো কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ইঙ্গিত দ্রুতই ধরে ফেলল। ভ্রু উঁচু করে সঙ্গে সঙ্গে নিজের দিক পরিষ্কার করে বলল, ভাই কসম, আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতুপুতু করছে, এসব দেখতে তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করল। ধ্রুব চোখ মুখ কুঁচকে বলল, ফাজলামো কমা। লিসেন, আমি ঢাকা আসছি আজ। আই এম শিওর ছবিগুলো ওই ছেলেগুলি লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি। আমি অ্যাড্রেস মেসেজ করছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলোর মুখ থেকে। বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া, শি ইজ সেফ, বাট আই এম ইন ডেঞ্জার। তুই যা বলেছি ওগুলো কর আগে। ইমন ধ্রুবর আতঙ্ক ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি, তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করল, ধ্রুব, আল্লাহর বাস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখল, তারপর মেসেজ বার থেকে সেটা সরিয়ে থম হয়ে বসে রইল। অদিতি আবার কল করল, কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করল, আই এম সরি, আমার বাবার অপমানের শাস্তি আমায় কেন দিচ্ছেন? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি ধ্রুব? ধ্রুব এবারের যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করল। অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবার কল করল ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে সেভ বলল। কি বলবে বলো? অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল। আই এম ফাইন। অদিতি আবারও বলল। সব কিছুর জন্য আমি সরি ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি?
তোমার বাবা আজ আমাকে অপমান করেছে, আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? হু? অদিতি বোঝানোর চেষ্টা করলো। আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব এবার চেঁচিয়ে উঠল। জানেন না? তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকার ওনার নেই। কিন্তু ওটা যদি তুমি না হতে, অন্য কোনো মেয়ে তো হতো। উনি কিভাবে এসব বলেন? আই কান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচিয়ে বলে গেল, ইউ নো হোয়াট, তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন, লিটারেলি। আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল ও বলল, আব্বা সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল। ফর গড সেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকে ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি ভুল ভাবছেন আমায়। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথায় এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও সেলফ চাপা গলায় বলল। অদিতি, ফোন রাখো। অদিতি অবাক, কিছু বলতে চাইল। আপনি? ধ্রুব আবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেড ফোন কাটো। আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না।